Dear students, Assalamu alaikum. Hope you are well by the grace of Almighty Allah. In this epidemic situation, I am Saidul Islam on behalf of Authentic Digital Home. As we know, our all kind of activities are greatly hampered due to COVID-19. Regular study is one of them. You will be happy to hear that to recover your loss, the authority of Authentic Digital Home has decided to take virtual classes as a part of their responsibilities. Today, I will try to teach you a grammar topic from English second paper part, that is voice change. So my dear student, listen carefully to solve your problem. Let's try the topic voice change. ভয়েস চেঞ্জ সাধারণত দুই প্রকার, অ্যাক্টিভ এবং প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েস এবং প্যাসিভ ভয়েস করার সময় আমাদেরকে প্রথমে আগে চিনতে হবে কোন বাক্যটি অ্যাক্টিভ আর কোনটি প্যাসিভ। আমরা জানি প্রতিটি সেন্টেন্সের মধ্যে একটি ফাইনাইট ভার্ব থাকে, কারণ ভার্ব ছাড়া কখনো কোনো বাক্য হয় না আর ভাওয়েল ছাড়া শব্দ হয় না। বাক্যের মেইন ভার্বের যেটি থাকবে, মেইন ভার্বের যে ক্রিয়াটি বা কাজটি যদি ওই বাক্যের সাবজেক্ট নিজেই সম্পাদন করতে পারে, তখন ওই বাক্যটাকে আমরা অ্যাক্টিভ বলে থাকি। আর যদি মেইন ভার্বের কাজটি ওই বাক্যের সাবজেক্ট নিজে সম্পাদন না করে কারো সাহায্য নেয়, তখন ওই বাক্যটিকে আমরা প্যাসিভ বাক্য বলে থাকি। অর্থাৎ ভার্বের কাজটি সাবজেক্ট নিজে করতে পারলে বাক্যটি অ্যাক্টিভ, আর নিজে করতে না পারলে বাক্যটি প্যাসিভ। এখন আমরা এক্সাম্পলের মাধ্যমে দেখব, যাতে তোমাদের জিনিসটি আরো ক্লিয়ার হয়ে যায়। এখানে দুটি বাক্য আছে। উপরে যে বাক্যটি হি ইজ রিডিং এ বুক, এখানে দেখো মূল ভার্ব হচ্ছে রিডিং, যার অর্থ হচ্ছে পড়িতেছে বা পড়া। সাবজেক্ট আছে হি, অর্থাৎ পড়ার কাজটি সাবজেক্টে যে কর্তা আছে সে নিজেই সম্পাদন করতে পারে, অন্য কারো সহায়তা নিতে হয় না। অর্থাৎ প্রথম বাক্যটি হচ্ছে অ্যাক্টিভ। দ্বিতীয় বাক্যটিতে দেখো, লক্ষ্য করে, এ বুক ইজ বিং রিড বাই মি। এখানে দ্বিতীয় বাক্যে যে মেইন ভার্বটি আছে সেটি হচ্ছে রিড, সাবজেক্ট হচ্ছে এ বুক, রিড অর্থ পড়া, এ বুক হচ্ছে একটি বই। এখানে বই তো আর নিজে পড়তে পারবে না, অবশ্যই কারো না কারো সাহায্য নিতে হবে। অর্থাৎ এখানে ভার্বের কাজটি সাবজেক্ট নিজে করতে পারে না, বিধায় এই বাক্যটি প্যাসিভ হবে। এখন আমরা ইংরেজিতে জানি ইংরেজিতে অর্থগত দিক দিয়ে বাক্য 5 প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এক্সক্লেমেটরি। এই 5 ধরনের বাক্যের মধ্যে শুধুমাত্র 3 ধরনের বাক্যের ভয়েস চেঞ্জ আমাদেরকে করতে হয়। এখন আমরা অ্যাসার্টিভ বাক্যের অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস কিভাবে করতে হয় সেই নিয়মটাই শিখবো আজকে আমরা। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা দেখে আসি কোন কোন ধাপগুলো অনুসরণ করলে আমরা একটা অ্যাক্টিভ বাক্যকে আমরা প্যাসিভ এ রূপান্তর করতে পারবো। স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পারবে কয়েকটি ধাপ আছে একটি বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য। প্রথম যে ধাপটি সেটি হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। ভয়েস চেঞ্জ করার জন্য তোমাকে অবশ্যই সেন্টেন্সের পার্ট অফ স্পিচ সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, পার্সন চেঞ্জ সম্পর্কেও ভালো ধারণা থাকতে হবে, পাশাপাশি প্রতিটি ভার্বের প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম সম্পর্কেও স্পষ্ট ধারণা থাকতে হবে। যে ধাপগুলো এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ, তার সর্বপ্রথম ধাপ হচ্ছে অবজেক্টকে সাবজেক্ট করা। তারপরে ধাপটি হচ্ছে টেন্স এবং পার্সন অনুযায়ী বি ভার্ব ব্যবহার করা। তারপরে ধাপটি হচ্ছে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা। তারপরে ধাপটি হচ্ছে এক্সটেনশন। যদি অ্যাক্টিভ বাক্যে এক্সটেনশন থাকে তাহলে আমাদেরকে লিখতে হবে, না থাকলে আমাদেরকে লিখতে হবে না। তারপরে ধাপটি হচ্ছে বাই প্রিপজিশন। প্যাসিভ করার সময় সর্বদাই বাই বসে,
কিন্তু ব্যতিক্রম কিছু শব্দের সাথে বায়ের পরিবর্তে টু বসতে পারে, অন্য কোনো প্রিপজিশনও বসতে পারে। আমরা সেগুলো জানবো কিছুক্ষণ পরেই। তারপরে যে ধাপটি আছে সেটি হচ্ছে সাবজেক্টকে অবজেক্ট করা। এখন এই ধাপগুলোর মধ্যে দ্বিতীয় একটি ধাপ আছে, সেটি হচ্ছে বি ভার্ব। এই বি ভার্বটা শুধু প্যাসিভ করার ক্ষেত্রেই ব্যবহার করা হয়, কারণ অ্যাক্টিভে যদি একটি ভার্ব থাকে, প্যাসিভে অন্তত দুইটি ভার্ব হয়। অ্যাক্টিভে যদি দুইটি, তাহলে প্যাসিভ হবে তিনটি, অ্যাক্টিভে তিনটি হলে প্যাসিভে চারটি। অর্থাৎ প্যাসিভে সবসময় একটা বি ভার্ব অতিরিক্ত ব্যবহার করতে হয়। এখন এই বি ভার্বের ব্যবহারটা যদি ভুল হয় কারো, তাহলে পুরো বাক্যটা হলেও তুমি নাম্বার পাবা না, কারণ বি ভার্বটার জন্য পুরো বাক্যটাই ভুল হবে। এখন আমরা দেখব বি ভার্বটা সহজে কিভাবে আমরা শিখতে পারি। বি ভার্বটার জন্য আমাদেরকে যেটা করতে হবে, টেন্সের প্রতি একটু লক্ষ্য রাখতে হবে। এখন আমরা টেন্স অনুযায়ী বি ভার্বটা, টেন্স এবং পার্সন অনুযায়ী বি ভার্বটা শিখে আসবো। যদি স্ক্রিনে, যেগুলো স্ক্রিনে দেখতে পাবে অনেকগুলো বি ভার্বের ব্যবহার দিয়ে দেওয়া আছে। যদি তোমার সেন্টেন্সটা, অ্যাক্টিভ সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট হয়, সেই ক্ষেত্রে তুমি প্যাসিভ করার সময় অতিরিক্ত যে বি ভার্বটা তোমাকে লিখতে হবে সেটা হচ্ছে এম, ইজ, আর। যদি সেটা পাস্ট ইনডিফিনিট হয় তাহলে লিখতে হবে ওয়াজ, ওয়্যার। যদি ফিউচার ইনডিফিনিট হয় তখন শ্যাল অথবা উইলের পরে একটা বি ভার্ব ব্যবহার করব। যদি অ্যাক্টিভ সেন্টেন্সটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়, সেক্ষেত্রে এম, ইজ, আর এরপর প্যাসিভ করার সময় অতিরিক্ত বি ভার্ব হিসেবে তোমাকে বিং লিখতে হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও একই কাজ করতে হবে, ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রেও একই কাজ করতে হবে। অর্থাৎ কন্টিনিউয়াস যুক্ত অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভ করার সময় অতিরিক্ত যে বি ভার্বটা তোমাকে লিখতে হবে সেটা হচ্ছে বিং। আর পারফেক্ট টেন্সের ক্ষেত্রে প্রেজেন্ট পারফেক্ট হোক, পাস্ট পারফেক্ট হোক, আর ফিউচার পারফেক্ট টেন্স হোক, ওই ক্ষেত্রে তোমাকে অতিরিক্ত যেই টেন্স বি ভার্বটা লিখতে হবে সেটা হচ্ছে বিন। সেটা যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়, আমরা বিনটাই ব্যবহার করব। টেন্স ছাড়া যদি কোনো সেন্টেন্সের মধ্যে মোডাল যুক্ত কোনো অ্যাক্টিভ বাক্য থাকে, ওই ক্ষেত্রে তুমি মোডালের সাথে বি লিখবো। আশা করি তোমরা ইউজ অফ বি ভার্বের ব্যবহারটা বুঝতে পেরেছো প্যাসিভ করার ক্ষেত্রে। এখন আমরা কিছু এক্সাম্পলের মাধ্যমে দেখব কিভাবে একটা অ্যাক্টিভ বাক্যকে প্যাসিভ করতে হয়। প্রথম যে বাক্যটি আছে সেই বাক্যটি লক্ষ্য করলে দেখতে পারবে, দ্য পোর শুড হেল্প দ্য বাক্যটি আছে দ্য রিচ শুড হেল্প দ্য পোর। বাক্যটি পড়ে তুমি যদি সহজে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে চাও, তাহলে তোমার প্রথম কাজ হচ্ছে বাক্যটি পড়ে প্রথমে বের করবে এই বাক্যে কয়টি ভার্ব আছে। দেখো প্রথম বাক্যটিতে দুইটি ভার্ব আছে, একটি হচ্ছে শুড আর একটি হচ্ছে হেল্প। শুডটা হচ্ছে মোডাল ভার্ব, হেল্পটা হচ্ছে মেইন ভার্ব। ভার্বের যে আগে যে অংশটুকু আছে সেই অংশটা হলো সাবজেক্ট, ভার্বের পরের অংশটা হলো অবজেক্ট। ইতিপূর্বে যে ধাপগুলো আমরা দেখেছি একটি বাক্যকে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার জন্য যে ধাপগুলো আমাদেরকে অনুসরণ করতে হয়, তার প্রথম ধাপ ছিল অবজেক্টকে সাবজেক্ট করা। দেখো অ্যান্সারে অবজেক্ট হিসেবে ব্যবহার করেছে দ্য পোর, যেটা অ্যাক্টিভ সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহার করেছে দ্য পোর, যেটা অ্যাক্টিভ সেন্টেন্সে ছিল অবজেক্ট হিসেবে। লক্ষ্য করে দেখো অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্টটাকে প্যাসিভ সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে। তারপর নিয়ম অনুযায়ী বি ভার্বের ব্যবহার করব। এখন বি ভার্বটা মোডালের পরে লিখতে হবে, যেহেতু অ্যাক্টিভ সেন্টেন্সে দুইটা ভার্ব আছে, আমাদেরকে প্যাসিভ করার সময় তিনটা ভার্ব লিখতে হবে। মোডাল থাকলে বলেছিলাম মোডালের সাথে বি ভার্ব যুক্ত করতে হবে। সেই নিয়ম অনুযায়ী এখানে মোডালের পরে একটা বি ভার্ব যুক্ত হয়েছে। বি ভার্বের পরপরই আমাদেরকে যে কাজটা করতে হবে, পরবর্তী ধাপটা ছিল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অ্যাক্টিভ সেন্টেন্সে ছিল হেল্প, এখন প্যাসিভ করার সময় সেটা হয়ে গেছে হেল্পড। যেহেতু অ্যাক্টিভ সেন্টেন্সে কোনো অতিরিক্ত অংশ নেই, আমাদেরকে অতিরিক্ত অংশ লিখতে হবে না। নিয়ম অনুযায়ী এবার আমরা একটা বাই প্রিপজিশন লিখব। তারপর অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্টকে প্যাসিভ সেন্টেন্সের অবজেক্ট হিসেবে লিখব। এখানে ছিল রিচ, দ্য রিচ সাবজেক্ট হিসেবে,
প্যাসিভ করার সময় সেটা হয়ে গেছে অবজেক্ট। আশা করি তোমরা মডাল জাতীয় অ্যাক্টিভ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ করতে বুঝে গিয়েছো। এবার আমরা দেখব কন্টিনিউয়াস যুক্ত একটি অ্যাক্টিভ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ করতে হয়। দেখো স্ক্রিনে যে বাক্যটি দেওয়া আছে সেটা হলো উই আর প্যাকিং রিলিফ গুডস ফর দ্য পোর। এখন প্রথম কাজ হচ্ছে আমাদের ভার্বগুলো খুঁজে বের করা। দেখো এখানে দুইটি ভার্ব আছে, একটি হলো আর একটা হলো প্যাকিং। আর প্যাকিং এর আগে যে অংশটুকু আছে সেটা হলো সাবজেক্ট, অর্থাৎ এখানে সাবজেক্ট হলো উই। আমরা কি প্যাকিং করতেছি? যখন সাবজেক্ট ব্যক্তিবাচক হবে তখন সেটাকে কি দিয়ে প্রশ্ন করলেই তুমি অবজেক্ট পেয়ে যাবে। বস্তুবাচক হলে কে বা কাকে দ্বারা প্রশ্ন করলেই অবজেক্টটা পেয়ে যাবে। দেখো কি দিয়ে যদি প্রশ্ন করি আমরা কি প্যাকিং করতেছি, উত্তরে তুমি পাবে রিলিফ গুডস, অর্থাৎ এই বাক্যের অবজেক্ট হলো রিলিফ গুডস। এখন নিয়ম অনুযায়ী তোমার প্রথম কাজ হচ্ছে অবজেক্টকে প্যাসিভ করার সময় অবজেক্টকে সাবজেক্ট করতে হবে। আমরা সাবজেক্টে নিয়ে আসলাম রিলিফ গুডস। এখানে অ্যাক্টিভ সেন্টেন্সে দুইটি ভার্ব আছে, আমাদেরকে তিনটি ভার্ব লিখতে হবে। আমরা তিনটি ভার্ব লিখবো। আর তোমাদেরকে ইতিপূর্বে আমি বলেছি কন্টিনিউয়াস টেন্সের অতিরিক্ত যে ভার্বটা লিখতে হয় সেটা হচ্ছে বিং। তাহলে এখানে যে আর ছিল আমরা টেন্স অনুযায়ী এবং পার্সন অনুযায়ী এখানে যেহেতু সাবজেক্ট এখানে প্লুরাল ফর্ম আছে আমরা আরই লিখেছি। এবার বি ভার্ব হিসেবে আমরা ইউজ করলাম বিং। তারপর এখানে ছিল প্যাকিং, অ্যাক্টিভ সেন্টেন্সে ছিল প্যাকিং। প্যাসিভ করার সময় প্যাকিং এর প্রেজেন্ট ফর্ম হচ্ছে প্যাক আর প্যাকের পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে প্যাকড। আমরা বি ভার্বের পরে ভার্বের মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখলাম। তারপর নিয়ম অনুযায়ী আমাদের অতিরিক্ত অংশ লেখার কথা, কিন্তু এখানে আমি বাই লিখেছি, বাইয়ের পরে অবজেক্ট লিখেছি। এখন অতিরিক্ত অংশটা এখানে কেন লিখলাম না? বাই দিয়ে অতিরিক্ত অংশটা বাই দিয়ে অবজেক্ট লিখার পরও লেখা যায়, অথবা মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা যেটা আমরা লিখছি এটার পরও আমরা লিখতে পারবো। অর্থাৎ এই যে অতিরিক্ত অংশটুকু আছে এই অংশটুকু দুইটি একটি স্থানে ব্যবহার করলেই হয়। একটি হলো বাই দিয়ে অবজেক্ট লেখার পর, আরেকটি হলো মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লেখার পর বাইয়ের আগে। অর্থাৎ এক্সটেনশনটা তুমি দুইটা যে কোনো একটা জায়গায় ব্যবহার করলেই তোমার উত্তরটি সঠিক হবে। অর্থাৎ নিয়ম অনুযায়ী ধাপগুলোর মধ্যে আমি বলেছিলাম এক্সটেনশনটা বাই প্রিপজিশনের আগে লেখার জন্য, কিন্তু এখানে আমি যেটা করেছি তোমাদের বোঝার সুবিধার্থে বাই দিয়ে অবজেক্ট লেখার পরে লিখেছি। কারণ অধিকাংশ স্টুডেন্ট সলিউশন পেপার দেখে দেখে লিখে, অনেক সময় সলিউশন পেপারে অতিরিক্ত অংশটা বাই দিয়ে অবজেক্টের পরেও থাকে, আবার অনেক সময় বাইয়ের আগেও থাকে। তো সলিউশন থেকে দেখে দেখে লেখার কারণে সে না বুঝে বলে স্যার আমার উত্তরটা ভুল হয়েছে। আসলে সে তো বুঝে করে নাই, না বুঝে করেছে। আমি তোমাদেরকে অনুরোধ করব কোনো উত্তরই মুখস্থ করবো না, আমরা বুঝে বুঝে করবো, যাতে আমাদের সঠিক নাম্বারের সাথে সাথে আমরা সঠিক জ্ঞানটাও অর্জন করতে পারি। তো একটা কন্টিনিউয়াস যুক্ত অ্যাক্টিভ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ করতে হয় আমরা আশা করি বুঝে গিয়েছো তোমরা। ইতিপূর্বে প্রেজেন্ট টেন্সটা গিয়েছে, এখন হলো কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স ছিল এটা ইনডিফিনিটে প্রেজেন্ট কন্টিনিউয়াসের। যদি এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয় নিয়ম একই রকমই থাকবে, শুধুমাত্র মডাল এখানে যে অক্সিলারি ভার্বগুলো ছিল সেই অক্সিলারি ভার্ব আর এর পরিবর্তে প্রেজেন্টের পরিবর্তে পাস্ট টেন্স হয়ে যাবে। এখন আমরা দেখব পারফেক্ট জাতীয় বাক্যগুলোকে অ্যাক্টিভ থেকে কিভাবে প্যাসিভ করতে হয়। স্ক্রিনে দেখো একটি বাক্য, দ্য গভর্নমেন্ট হ্যাজ গিভেন সাম ফিনান্সিয়াল সাপোর্ট। এই বাক্যটিতে ভার্ব হচ্ছে দুইটি, হ্যাজ এবং গিভেন। হ্যাজ হচ্ছে অক্সিলারি ভার্ব, গিভেন হচ্ছে মেইন ভার্ব। হ্যাজ এর আগে যে অংশটুকু আছে এই অংশটুকু হলো সাবজেক্ট, আর গিভেন এর পরে যে অংশটুকু সেটা হচ্ছে পুরোটাই হচ্ছে অবজেক্ট। নিয়ম অনুযায়ী অবজেক্টকে সাবজেক্ট করতে হবে সাম ফিনান্সিয়াল হেল্প। দেখো প্যাসিভ বাক্যে প্রথমে সাম ফিনান্সিয়াল হেল্প লিখেছে, অবজেক্টকে অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্টটাকে প্যাসিভ সেন্টেন্সের শুরুতে আমরা লিখেছি।
তারপর আমাদেরকে এখন ভার্বের কাজ করতে হবে। অ্যাক্টিভ সেন্টেন্সে ভার্ব আছে 2টি, প্যাসিভে লিখতে হবে 3টি, একটি অতিরিক্ত বি ভার্ব। পারফেক্ট টেন্সের অতিরিক্ত যে বি ভার্বটি লিখতে হয় সেটি হচ্ছে বিন। দেখো এখানে হ্যাজ ছিল, আমরা হ্যাজ লিখেছি। যেহেতু পারফেক্ট টেন্স, বাক্যটি পারফেক্ট টেন্স, তাই নিয়ম অনুযায়ী আমরা অতিরিক্ত বি ভার্ব হিসেবে বিন লিখেছি। তারপর মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম। অ্যাক্টিভ সেন্টেন্সেও ভার্ব 3 ছিল, প্যাসিভেও ভার্ব 3। এই ক্ষেত্রে অনেকের জন্য সুবিধা হয়ে গেল, কারণ পারফেক্ট টেন্সের স্ট্রাকচারগত অনুযায়ী অ্যাক্টিভ সেন্টেন্সের মূল ভার্বটা ভার্ব 3 থাকে, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মই থাকে। তোমাকে আর অতিরিক্ত কষ্ট করে ব্রেন খাটিয়ে ওই বাক্যের মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা বের করতে হবে না। পারফেক্ট টেন্সের যে ভার্ব 3টা থাকবে, তুমি অ্যাক্টিভিটি ভার্ব 3টা থাকবে, সেটা প্যাসিভেও একই ভার্ব 3 হবে। তো নিয়ম অনুযায়ী ভার্ব 3 লিখেছি, যেহেতু এই বাক্যের অ্যাক্টিভ সেন্টেন্সটাতে কোনো অতিরিক্ত অংশ নেই, আমাদেরকে অতিরিক্ত অংশ নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। তারপরে ধাপ নিয়ম অনুযায়ী আমরা বাই প্রিপজিশন লিখে দিলাম। তারপর অ্যাক্টিভ সেন্টেন্সের সাবজেক্টটাকে প্যাসিভে অবজেক্ট করে দিলাম। আশা করি পারফেক্ট জাতীয় যে সেন্টেন্সগুলো তোমাকে অ্যাক্টিভ জাতীয় সেন্টেন্সগুলোকে প্যাসিভ করতে বলবে, তুমি করতে পারবে সহজেই। এখন আমরা দেখব ইনডিফিনিট জাতীয় বাক্যগুলোকে যদি আমাকে ইনডিফিনিট যুক্ত অ্যাক্টিভ বাক্যকে আমাকে প্যাসিভ করতে বলে আমরা কিভাবে করব। দেখো 4 নম্বর যে বাক্যটা আছে আই লাইক চকলেট, এখানে ভার্ব হচ্ছে লাইক, সাবজেক্ট হচ্ছে আই, চকলেট হচ্ছে অবজেক্ট। এখানে লাইকটা প্রেজেন্ট ফর্মে আছে, অর্থাৎ এই বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এই বাক্যে প্যাসিভ করার জন্য নিয়ম অনুযায়ী অবজেক্টকে সাবজেক্ট করলাম চকলেট। অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্ট ছিল চকলেট, প্যাসিভের সাবজেক্ট হচ্ছে চকলেট। এখানে ভার্ব আছে লাইক, একটি ভার্ব, আমাকে প্যাসিভ করার সময় 2টি ভার্ব লিখতে হবে। যেহেতু বাক্যটি অ্যাক্টিভ বাক্যটি প্রেজেন্ট ইনডিফিনিট হলে প্যাসিভ করার সময় অতিরিক্ত যে বি ভার্বটি আমাকে নিতে হবে সেটি হচ্ছে এম ইজ আর। তো চকলেট যেহেতু সিঙ্গুলার হওয়ার কারণে এর সাথে কখনো আর ব্যবহার করতে পারবো না, আমাদেরকে ব্যবহার করতে হবে ইজ। আর লাইকের ভার্ব 3 অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে লাইট, লিখলাম আমরা লাইট। অতিরিক্ত অংশ যেহেতু নেই, আমাদেরকে লেখার কোনো দরকার নেই। নিয়ম অনুযায়ী আমরা এবার বাই প্রিপজিশন লিখলাম, সাবজেক্টকে অবজেক্ট করে দিলাম। আই এর অবজেক্ট হচ্ছে মি। তারপরে যে বাক্যটি 5 নাম্বার, 4 নাম্বার বাক্যটি ছিল প্রেজেন্ট ইনডিফিনিটের। যদি এটা পাস্ট ইনডিফিনিট হতো তখন এখানে লাইকের পরিবর্তে হতো লাইট। আর তোমাকে এইখানে প্যাসিভ করার সময় ইজের পরিবর্তে শুধু ইজের পাস্ট টেন্স ওয়াজ বা ওয়ার লিখলেই হতো। টেন্স অনুযায়ী পাস্ট অনুযায়ী ওয়াজ অথবা ওয়ার লিখলেই তখন প্যাসিভের পাস্ট টেন্সের অ্যাক্টিভ বাক্যকে সহজেই তুমি প্যাসিভ করতে পারবে। একটা নিয়ম বুঝলেই, এক ধরনের টেন্সটা তুমি বুঝলেই অন্য ধরনের টেন্সটা সহজেই তুমি ব্যবহার করতে পারবে। 5 নম্বর যে বাক্যটা সেটা হচ্ছে আই নো হিম ভেরি মাচ। এই বাক্যটা অধিকাংশ স্টুডেন্ট পরীক্ষা আসলে উত্তর লিখতে গিয়ে ভুল করে। সঠিক নিয়ম জানার পরেও একটুখানি অবহেলার কারণে ভুল হয়ে যায়। তো এখন এই বাক্যটা কেন ভুল হয় আমরা জানবো একটু পরেই। এখন আমরা নিয়ম অনুযায়ী এই বাক্যটা প্যাসিভ করার চেষ্টা করি। এই বাক্যে ভার্ব আছে একটি, সেটি হলো নো অর্থাৎ জানা। সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব অবজেক্ট হচ্ছে হিম। ভেরি মাচটা হচ্ছে এক্সটেনশন। নিয়ম অনুযায়ী অবজেক্টকে অ্যাক্টিভ সেন্টেন্সের অবজেক্টকে আমরা প্যাসিভ করার সময় সাবজেক্ট করলাম। এখানে হিম ছিল অবজেক্ট, সাবজেক্ট হিসেবে লিখলাম হি। ভার্ব আছে একটি, আমাদেরকে লিখতে হবে 2টি। যেহেতু অ্যাক্টিভ সেন্টেন্সের ভার্বটি আছে নো অর্থাৎ প্রেজেন্ট টেন্স, প্যাসিভ করার সময় অতিরিক্ত যে বি ভার্বটা লিখতে হবে সেটি হচ্ছে এম ইজ আর। আমরা নিয়ম অনুযায়ী হি এর সাথে, যে হি যেহেতু সিঙ্গুলার, এটার সাথে কখনো এম বসবে না অথবা আর বসবে না, এজন্য ইজ লিখলাম। আর নো এর ভার্ব 3 হচ্ছে, অর্থাৎ নো এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে নোন। এখন এক্সটেনশনটা আমি আগেই বলেছিলাম যে পাস্ট পার্টিসিপল ফর্মের পর পর অর্থাৎ বাই প্রিপজিশনের আগে এবং পাস্ট পার্টিসিপল ফর্মের পরপরই লেখা যায়, অথবা বাই দিয়ে অবজেক্ট লেখার পরে লেখা যায়। উপরে যে সেন্টেন্সের মধ্যে আমরা 2 নাম্বার সেন্টেন্সটার ভিতরে আমরা একটা এক্সটেনশনের ব্যবহার আমরা দেখেছি, সেখানে আমি বাই দিয়ে অবজেক্টের পরে এক্সটেনশনটা লিখেছি। আর এই 5 নাম্বার বাক্যটিতে
5 নম্বর বাক্যটিতে এক্সটেনশনের যে কাজটা সেটা আমি বাই এর আগেই করেছি, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের পরপরই লিখেছি। এখন এই বাক্যটিতে দেখো এক্সটেনশন লেখার পরে নিয়ম অনুযায়ী আমাদেরকে একটা বাই প্রিপজিশন বসানোর কথা, কিন্তু এখানে বাই এর পরিবর্তে আমি টু লিখেছি, কারণ নাউনের পরে কখনো বাই বসে না। নাউনের পরে সবসময় টু বসে, কারণ নোন টু একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন যার অর্থ হচ্ছে জানা বা পরিচিত। এই জন্য এই বাক্যটিতে বেশিরভাগ স্টুডেন্ট এই জায়গাটাতেই ভুল করে, কারণ সে জানে ম্যাক্সিমাম টিচার এর কাছ থেকে সে শুনেছে প্যাসিভ বাক্যে একটা বাই থাকবেই, কিন্তু প্যাসিভ বাক্যে বাই ছাড়াও হতে পারে, অন্য কোনো প্রিপজিশনও যুক্ত হতে পারে। ঠিক এই ক্ষেত্রে এখানে নাউনের ক্ষেত্রে বাইয়ের পরিবর্তে টু ব্যবহার হয়েছে। এই জন্য তারপর নিয়ম অনুযায়ী সাবজেক্টকে আমরা অবজেক্ট করে দিলাম, ছিল আই থেকে আমরা অবজেক্ট করে দিলাম বি। আশা করি তোমরা এই বাক্যটা কেন ভুল হয় সেটা বুঝতে পেরেছো, এবং ইনডিফিনিট যুক্ত অ্যাসার্ট ইনডিফিনিট যুক্ত অ্যাক্টিভ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ করতে হয়, কন্টিনিউয়াস যুক্ত অ্যাক্টিভ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ করতে হয়, পারফেক্ট যুক্ত অ্যাক্টিভ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ করতে হয়, অর্থাৎ মডাল যুক্ত অ্যাক্টিভ সেন্টেন্সকে কিভাবে প্যাসিভ করতে হয়, অর্থাৎ টেন্স অনুযায়ী যতগুলা ধরনের বাক্য আছে সবগুলা ধরনের বাক্য মধ্যে থেকে একটি একটি করে উদাহরণ আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। বাকি যেই টেন্সগুলো আসবে একই নিয়মে করলে হবে, শুধু টেন্স অনুযায়ী মডাল অক্সিলারি ভার্বের ব্যবহারটা সঠিক করে লিখলেই হয়ে যাবে। যেহেতু আমাদের এই মহামারীর সময়ে বাসা থেকে আমরা বেরোতে পারি না, আমাদের কোচিং এর কার্যক্রমটাও স্বাভাবিকভাবে চালানো সম্ভব হচ্ছে না আমাদের পক্ষে, সরকারি নির্দেশনা মেনে আমাদেরকে চলতে হয়। তো তোমাদের সময় নষ্ট না করে যার যার বাসায় স্কুল প্রদত্ত যেই বইগুলো আছে অথবা তোমরা গাইড বই হিসেবে যে বইগুলো কিনেছ সেই বই থেকে বোর্ড কোশ্চেনগুলো বের করে বোর্ড কোশ্চেনের যে ভয়েস চেঞ্জগুলো আছে সেই ভয়েস চেঞ্জগুলো তোমরা অবশ্যই বাসায় অনুশীলন করবে। অনুশীলন করতে গিয়ে যদি কারো কোথাও কোনো প্রবলেম হয় অবশ্যই সংকোচ বোধ না করে আমাদেরকে জানাবে, আমরা আমাদের সর্বাত্মক চেষ্টা করব তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার জন্য। আশা করি তোমরা সবাই ভালো থাকবে, আমাদের জন্য দোয়া করবে, বাসায় থাকবে, নিরাপদে থাকবে। সকলের প্রতি রইল আমার আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম।